উর্দু বলে আমি বোধহয় আমি পাকিস্তানি, হ্যাঁ আমাকে পাকিস্তানি মনে করবে। এটা হলো এখান থেকে একটু আর আমি সবচেয়ে বেশি আমি ইয়ে করব, আমাদের ঢাকাইয়াদের মধ্যে অনেক বড় বড় খ্যাতিমান লোক ছিলেন, আমি নাম বলবো না, নাম বললে তাদেরকে ছোট করব না, অনেক ভালো ভালো জায়গায় আছেন তারা, কিন্তু তারা নিজেদেরকে ঢাকাইয়া একটা উপরে উঠে গিয়ে নিজে যে ঢাকাইয়া এটা আর পরিচয় দিতে চান না, ওই পরিচয় তারা দিলেন না এবং সমাজের জন্য তারা কিছু করলেন না, তারা নিজেরা হয়ে গেলেন মানে 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 ধরতে যে আধুনিক মানুষ হয়ে গেলেন। কিন্তু ওনারা যদি সমাজকে কিছু দিতেন এবং সমাজের জন্য কাজ করতেন তাহলে ঢাকার সংস্কৃতি, ভাষা, প্রবাদ প্রবচন আরো ভালোভাবে থাকতো। এই প্রসঙ্গে আমরা আরেকটু কথা বলবো। ঢাকাইয়ের প্রবাদ ঢাকাইয়ের নবসাব হয়ে গেছে, তাই না? এটাও তো ওই গ্রামীণ প্রবাদের সঙ্গে মিলবে না। কিন্তু স্যার আমরা একটা বিরতিতে যাব, বিরতির থেকে এসে আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে এই জিনিসগুলি ধরে রাখার জন্য, যেগুলি সম্পদ আছে সেটা ধরে রাখার জন্য প্রাতিষ্ঠানিক কি ধরনের উদ্যোগ প্রয়োজন আছে। একটা বিরতি থেকে ফেরার পরে আজকের বাংলাদেশে যাচ্ছে একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। স্যার যেটা মানে একটা লম্বা সময় যাবৎ প্রবাদ প্রবচন তৈরি হয়েছে এবং সেটা এখন আমাদের মধ্যে আছে, আবার একই সঙ্গে আপনি যেটা বলছেন এখনও তৈরি হচ্ছে, এই জিনিসগুলোকে একটা সংরক্ষণের জন্য কি ধরনের প্রাতিষ্ঠানিক উদ্যোগ প্রয়োজন? এবং আমরা দেখেছি যে বাংলা একাডেমি থেকেও বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হয়েছে, এটা যথেষ্ট কিনা? বাংলা একাডেমি থেকে আমরা তো আগে সংগ্রহ করেছি, আগের প্রবাদ আমাদের সংগ্রহে প্রচুর পরিমাণে আছে, 100 খণ্ডে সেগুলো বেরিয়েছে। শুধু প্রবাদ না, গ্রামাঞ্চলের বিশেষ করে বিভিন্ন জেলা থেকে সংগৃহীত বিপুল উপাদান আমাদের সংগ্রহে আছে, আমাদের ফোকলোর আর্কাইভসে আছে। আর এখন আমরা যেটা করছি, আমাদের 64 জেলার লোকজ সংস্কৃতি ইতিহাস, সেখানে কি ধরনের প্রবাদ প্রবচন আছে, তাতে কি ধরনের পরিবর্তন হচ্ছে সেটাও আছে। আমরা তার একটু ব্যাখ্যা বিশ্লেষণ চেয়েছি এবং তাতে আমরা আশা করছি যে ঢাকা, নারায়ণগঞ্জ, এইসব জেলাগুলো আছে, গাজীপুর আছে, তারপরে রাজশাহী সহ যেসব জেলা আছে, সেই সব জায়গায় নতুন কি কি প্রবাদ তৈরি হচ্ছে, প্রবচন তৈরি হচ্ছে, তার কিছু কিছু বিবরণ পাওয়া যাবে। সবটা এখনও পাওয়া যাবে না, কারণ এখন পর্যন্ত কোনো প্রমিত রূপ নেয়নি, অনেক লোক জানে না, তার ফলে ওইটাকে হয়তো প্রবাদ হিসেবে এখনও গুরুত্ব দেওয়া হচ্ছে না। কিন্তু যখন ধীরে ধীরে আরও সুস্পষ্ট রূপ নেবে, ব্যবহারটা একটি অঞ্চল থেকে আরেকটা অন্য অঞ্চল ছড়িয়ে পড়বে, তখন কিন্তু এগুলো চিহ্নিত করা যাবে, শনাক্ত করা যাবে। আমেনা বেগম, এই যে প্রবাদ প্রবচনের ব্যবহারের আমরা একরকম বুঝলাম যে প্রবাদ প্রবচন ব্যবহার আগের মতো আছে, একেবারে যে বিলীন হয়ে যাচ্ছে তা না, কিন্তু একটি বিষয় যে প্রবাদের ক্ষেত্রে নানান রকমের প্রবাদ আছে, কোনোটা আপনাকে জ্ঞানের কথা বলছে, কোনোটা হয়তো সম্পর্কের কথা বলছে, কোনোটা একটু ফোড়ন কাটছে। এই জিনিসগুলির ব্যবহারের ক্ষেত্রে মানুষের ভিতরে তার সম্পর্কের যে একটা প্রয়োজনীয়তা আছে, যে ওই সম্পর্কটা কেমন, যে একটা ফোড়ন কাটার মতো সম্পর্ক বোধ করে কিনা, সেটা না হলে হয়তো ওই প্রবাদটা ব্যবহার করার ক্ষেত্রে বলা যায় যে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। যিনি শুনছেন, যিনি বলছেন, তারা সমানভাবে জিনিসটা গ্রহণ করতে পারবে কি? আমি ঠিক বুঝলাম না আপনার প্রশ্নটা। আপনার প্রশ্নটা হচ্ছে যে মানে একজন যদি একটা প্রবাদ বললো, এটা যাকে বললো তার জন্য মানে মানুষের ভিতরে যদি ওই বন্ধনটা না থাকে, সেক্ষেত্রেও এটা ব্যবহারের ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে কিনা? এটা যে যিনি বলবেন কিংবা যিনি প্রয়োগ করবেন তিনি সেটা বুঝেই করেন সাধারণত। যেমন আমি একটা প্রবাদ এমন কেউ ভাবে বলবো না, এমন একটা জায়গাতে বলবো না যেখানে এটা গ্রহণযোগ্য হবে না, সেটা আমি আগেই চিন্তা করব। আমার মনে হয় না যে সেটা একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে। করতে পারে সাময়িক, কিছু কিছু ক্ষেত্রে করতে পারে, কিন্তু সেটা একেবারেই বাধা হিসাবে থাকবে না। তো এই ক্ষেত্রে কি এরকম কোনো প্রবণতা দেখেছেন যে গ্রামে এখন নতুন কোনো প্রবাদ প্রবচন তৈরি হচ্ছে, এরকম কোনো এটা তো সংগ্রহ করা কিংবা মানে জানার দরকার, সেটা হয় না। কারণ গ্রামাঞ্চলে কিন্তু এখন নব্য ধনী শ্রেণী গড়ে উঠছে,
তাদের নিয়েও কিন্তু কিছু কিছু প্রবাদ প্রবচন এখন হচ্ছে। আঙ্গুল ফুলের কলাগাছ যেরকম আগে বলা হতো, ওই জিনিসটাই আবার নতুন করে শিখেছে। কেউ কেউ হয়তো ঠাট্টা করে বলছে বিল গেটস হয়ে গেছে। নতুন নিয়ে প্রয়োগ। এমনি এই সংকলন যখন করলেন, সংগ্রহের ক্ষেত্রে আপনি বলেছেন যে আপনার নিকট আত্মীয়রা মা এবং খালা, তাদের কাছ থেকে আপনি সহযোগিতা পেয়েছেন। এমনি আপনার গ্রামে বা আপনার এই লোকালয়ে যারা এটার চর্চা করেন, সেখানে গিয়ে কি ধরনের অভিজ্ঞতা পেয়েছেন? এখানে এখন যথেষ্ট প্রয়োগ এখনো ওনারা করেন, নিজেদের মধ্যে করেন, নিজেদের গণ্ডিতে, সংসারে, আত্মীয় স্বজনের মধ্যে যে কোনো ইয়েতে, অনুষ্ঠানে এখনো যথেষ্ট প্রয়োগ হয় আর কি। ওনারা নিজেরাই বিভিন্ন ইয়েতে এটার প্রয়োগ করে থাকেন। দেখেছি আমি আমার মামা খালারা যখনই কোনো অনুষ্ঠানে আমরা একসাথে হই, কিংবা ইভেন কোনো একটা বড় অনুষ্ঠানে, সেখানেও প্রসঙ্গ আসলে প্রসঙ্গক্রমেই আমাদের মধ্যে থেকে স্বতঃস্ফূর্তভাবেই বেরিয়ে আসে এর প্রয়োগটা। আর গ্রামে গিয়ে অবশ্য মানে এটা বলতে পারবো না, যেহেতু গ্রামে যাই না খুব একটা। আজকাল গ্রামে গেলেও হয়তো দেখা যাবে যে আমি যেটা দেখেছি কিছুদিন আগে আমার দাদার বাড়িতে গিয়ে, যে এত বড় বাড়িতে শুধু আমাদের একটা ভাই থাকে, যেখানে আগে 10-12 জন থাকতো। তো সেখানেও সেটা শহরমুখী নগরমুখী হয়ে যাচ্ছে, কিন্তু নগরমুখী হলেও এই প্রবাদের প্রচলনটা আছে এবং থাকবে, নিজেদের গণ্ডির মধ্যে আছে। হ্যাঁ, তৈরি হতে হবে ভাষার জন্যই। মানে অনেক জায়গায় যেখানে আমরা কথা পরিষ্কার করে বোঝাতে পারি না, সেখানে একটা প্রবাদ কিন্তু খুব মোক্ষম ভাবে সেই জায়গাটাকে পরিষ্কার করে উপস্থাপন করে। আনিস আহমেদ, আপনাদের অভিজ্ঞতাটা একটু জানতে চাইবো, যে ঢাকার যেমন আবার জিগায়, এখন একটা কথা শুরু হয়েছে, আবার জিগায়, এটা বিজ্ঞাপনে ব্যবহার হচ্ছে, ব্যান্ড সঙ্গীত আসছে, আবার জিগায়, এটা কিন্তু নতুন একটা ইয়ে। আর যে আপনি আমি যেটা মানে আমি যতগুলা প্রায় 3 বছর আমি একাধারে কাজ করেছি এই প্রবাদ প্রবঞ্চনের এই সংগ্রহের ব্যাপারে। আমার অতটা সময় নেই যে আমি যে এটা নিয়ে পড়ে থাকবো। তা আমি মনে করি যে আমি যতটা প্রবাদ প্রবঞ্চন সংগ্রহ করেছি, এর থেকে আরো 10 গুণ করা সম্ভব যদি আমি আরো ব্যাপকভাবে আমি আমার রুটস লেভেলের সাথে আমি মিশতে পারি, সেটা মানে করা সম্ভব। আর এই যে প্রবাদ প্রবঞ্চন, এটা তো স্যার যেটা বললেন যে আঙ্গিক পরিবর্তন হচ্ছে, কিন্তু এটা থাকবে, এটা আছে। যেমন একটা খুব যেটা যেমন শহরেই, যেমন হোটেলে একজন খেতে গিয়েছে, ও আপনার বিল দিতে গেছে, মেসিয়ার বলতেছে, মানে উর্দুতে বলতেছে যে সামনে আলা ছিয়ানা, পিছে আলা খায়া নেই, কুছ নেই, গিলাস তোর 8 আনা। মানে সামনে আলা 6 আনা খাইছে, আর পিছনে আলা কিছুই খায় নাই, গিলাস ভাঙা ফেলাইছে, ওইটার জন্য 8 আনা জরিমানা দিতে হয়েছে। মানে এটা কিন্তু এক ধরনের মানুষকে করা। আচ্ছা, যেমন শাশুড়ি আর বউয়ের সম্পর্ক, এক ধরনের বউ আসে, মানে পুত্রবধূ আসে, আর সেই খুব মানে দাপট, মানে শাশুড়ির উপর দাপট দেখাতে চায়। তখন যেমন একটা আছে যে নিচে কদম উপর কদম, ধরিত্রী মা সালাম, ধরিত্রী মা সালাম। মানে বইয়ের অবস্থা এমন হয়েছে যে এক পা নিচে পড়ে তো আরেক পা উপরে পড়ে, তখন ধরিত্রী মা মানে মাটিকে সালাম করা ছাড়া শাশুড়ির আর কোনো উপায় থাকে না। এ ধরনের দ্বিধা ঢাকা অঞ্চলে যেসব প্রবাদ প্রবচন আপনি সংগ্রহ করেছেন, এগুলি কোন কোন ভাষার সংগ্রহ করেছেন? শুধু উর্দু না বাংলা দুটোই করেছি? বাংলা দুটোই করেছেন। এগুলির মধ্যে কোনো একই রকমের আছে? হ্যাঁ, এটা আছে, মানে উর্দুটাকেই ট্রান্সফার হয়ে, মানে ট্রান্সলেট হয়ে উর্দুটা বাংলা হয়েছে, বাংলাটা ট্রান্সলেট হয়েছে উর্দু হয়েছে, মানে একই জিনিস দুটার মধ্যে আপনার হয়ে গেছে, মানে দুই ভাষায় শুধু প্রকাশ, কিন্তু বিষয়টা একই আছে। আমি নতুন একটা প্রবাদ এর মধ্যেই শুনলাম, সেটা হলো মুরগি লেখক। মুরগি বইমেলা হচ্ছে, সেই সময় শুনলাম মুরগি লেখক। তো আমি বললাম মুরগি লেখক মানে কি? এটা প্রকাশকদের মধ্যে চালু হয়েছে, কেউ কেউ আছে এখন হাতে কিছু পয়সা হয়েছে,